নমস্কার বন্ধুরা, পিএসইউ ফান্ড কি আজকে জানবো এই ভিডিওতে। অনেকেই জানতে চেয়েছিলেন পিএসইউ ফান্ড সম্বন্ধে। এইবার পিএসইউ ফান্ড, তো পিএসইউ একটা সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন। পিএসইউ এর পুরো নাম হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে যেগুলোকে আমরা সচরাচর সরকারি কোম্পানি বলে জানি সেগুলোকেই বলা হয় পিএসইউ। তাহলে পিএসইউ মিউচুয়াল ফান্ড পিএসইউতে ইনভেস্ট করবে। এইবার প্রশ্ন হলো যে এই পিএসইউ এরই কোথায় ইনভেস্ট করবে, এর ইকুইটিতে ইনভেস্ট করবে না ডেটেতে ইনভেস্ট করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি পিএসইউ এর ইকুইটিতে ইনভেস্ট করে, অর্থাৎ পিএসইউ কোম্পানির শেয়ার কেনে, তাহলে সে যে মিউচুয়াল ফান্ডটা হবে সেটা হবে পিএসইউ ইকুইটি ফান্ড। এইবার যদি কোনো মিউচুয়াল ফান্ড এই পিএসইউ কোম্পানিরই ইকুইটিতে ইনভেস্ট না করে এর বন্ডে ইনভেস্ট করে, তখন সেটা হবে ডেট প্রোডাক্ট। তো তখন সেটাকে আমরা বলবো পিএসইউ এরই ডেট ফান্ড। সচরাচর এই ডেট ক্যাটাগরির ফান্ডটার নাম হয় ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড। তার মানে বোঝা গেল যে পিএসইউ ফান্ডের দুটো ক্যাটাগরি থাকছে, একটা হচ্ছে ইকুইটি ক্যাটাগরি যার নাম পিএসইউ ইকুইটি ফান্ড, আর একটা ডেট ক্যাটাগরি যার নাম ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড। এইবার প্রথমেই আমরা পিএসইউ ইকুইটি ফান্ড নিয়ে একটু জেনে নিই। এবারে পিএসইউ ইকুইটি ফান্ড হচ্ছে একটা থিমেটিক ফান্ড। এর নাম থিমেটিক ফান্ড কেন? আমরা জানি যে থিমেটিক ফান্ড মানে একটা থিম, সেই থিমের উপর বেস করে যেসব কোম্পানিগুলো থাকবে তাদের শেয়ারেতে ইনভেস্ট হবে। তো এইখানে থিমটা কি? এখানে থিমটা হচ্ছে যে পিএসইউ, মানে আমার শেয়ারগুলো বেছে বেছে বিভিন্ন পিএসইউ যে কোম্পানিগুলো আছে তাদের শেয়ারেতে ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডটা তৈরি করা হবে। এইবার প্রশ্ন হলো যে পিএসইউ কোম্পানি কাকে বলে? দেখুন, পিএসইউ কোম্পানি হচ্ছে এমন কোম্পানি যে কোম্পানিগুলোর 51% বা তার বেশি শেয়ার ক্যাপিটাল গভর্নমেন্টের, মানে ঘুরিয়ে এইটা বলা যেতে পারে যে গভর্নমেন্টের 51% বা তার বেশি স্টেক আছে, তবেই সেইগুলোকে আমরা বলবো পিএসইউ কোম্পানি। যেগুলোকে আমি বলছিলাম যে এগুলোকে আমরা সরকারি কোম্পানি নামে চিনি। এইবার এই মালিকানাটা কেন্দ্রীয় সরকারের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, অথবা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ মালিকানাও হতে পারে, মানে দুজনেরই স্টেক থাকতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই পিএসইউ কোম্পানিগুলো কোন কোন সেক্টরে পড়ে, মানে কোন সেক্টরেতে এইগুলো ইনভেস্ট হয়। বিভিন্ন সেক্টর আছে যেখানে পিএসইউ কোম্পানিগুলো আছে, যেমন ধরুন ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসে অনেক পিএসইউ কোম্পানি আছে। যে ব্যাংকগুলো আমরা চিনি সেই ব্যাংকগুলো ম্যাক্সিমামই দেখবেন পিএসইউ ব্যাংক, যেমন ধরুন স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এগুলো দেখবেন সবই আপনার সরকারি ব্যাংক। তো এইগুলোকে বলা হয় পিএসইউ ব্যাংক। তাছাড়া আরও ফিনান্সিয়াল সার্ভিসেতে আছে, শুধু ব্যাংকিং নেই, যেমন ধরুন ইন্স্যুরেন্স আছে, এলআইসি আছে। এরপরে আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরুন অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাসের নাম করা হচ্ছে ওএনজিসি, আইওসি, বিপিসিএল, এইচপিসিএল। পাওয়ার অ্যান্ড ইউটিলিটিজের মধ্যে যেমন ধরতে পারেন আপনি এনটিপিসি। মাইনিংয়ে যেমন ধরুন কোল ইন্ডিয়া। আবার যেমন ধরুন ডিফেন্সেতে HAL, নাম করা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো যে সমস্ত সরকারি কোম্পানিগুলো এইসব সেক্টরেতে আছে তাদের শেয়ারেতে ইনভেস্ট হবে। এইবার আপনাকে একটা পিএসইউ ফান্ডের পোর্টফোলিওটা শো করি, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এরা কোথায় ইনভেস্ট করে। যেমন ধরুন SBI পিএসইউ ফান্ড, এটা একটা নাম করা ফান্ড পিএসইউ ক্যাটাগরি। তো এইখানে টোটাল 25টা কোম্পানির শেয়ার বা স্টকেতে ইনভেস্ট হচ্ছে। এইবার সেই 25টা কোম্পানির মধ্যে প্রথম টপ 10 যে কোম্পানিগুলো আছে সেইগুলোতে দেখাচ্ছি কি কি আছে সেই কোম্পানিগুলো। প্রথমে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা একটা গভর্নমেন্টের ব্যাংকিং সেক্টরে। তারপরে হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি, কিন্তু এটা গভর্নমেন্টের। তারপরে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গেল। তারপরে আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটা এরোস্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টরেতে আছে। তারপরে বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম, এনএমডিসি, এনটিপিসি, ব্যাংক অফ বরোদা, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। দেখছেন এগুলো সব সরকারি কোম্পানি। তারপরে আপনাকে আরও যে কোম্পানিগুলো আছে সেগুলোর পুরো লিস্টটা আপনাকে শো করছি, আমি আর রিড করছি না আলাদা করে। আপনি চাইলে এই জায়গাটাতে পজ করে দেখে নিতে পারেন। আমি যে আপনাকে এই যে কোম্পানিগুলো আগেই বলছিলাম যে সেক্টরের কথা, দেখবেন সেই সেক্টরের যারা নাম করা কোম্পানি আছে তাদেরই শেয়ারেতে এখানেতে ইনভেস্টমেন্ট আছে। এইবার প্রশ্ন হলো যে এই যে পিএসইউ ইকুইটি ফান্ড এখানেতে ইনভেস্ট করার অ্যাডভান্টেজগুলো কি কি। প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো কিন্তু স্টেবল কোম্পানি।
জেনারেলি পিএসইউ কোম্পানিগুলো স্টেবল পারফর্মার হয়। কারণটা কি? কারণ তারা গভর্নমেন্টের সাপোর্ট পায়। যেহেতু গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছে। আর একটা জিনিস দেখবেন, এদের মধ্যে কিন্তু মনোপলি আছে। মানে এমন এমন কোম্পানি আছে যে কোম্পানিগুলো সেই যে সেক্টর, সেই সেক্টরে কিন্তু তারা মনোপলি। যেমন ধরুন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হ্যাল। এটা কি? এটা হচ্ছে আপনার ডিফেন্স সেক্টরের কোম্পানি। তো এই ডিফেন্স সেক্টরে কিন্তু এটা হচ্ছে আপনার মনোপলি, গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্টই সব কিছু করে, সুতরাং এখানে গভর্নমেন্টের মনোপলি। তারপরে ধরুন আপনার অয়েল মার্কেটিং কোম্পানি, সেখানে তো যেসব রিফাইনারি আছে, রিলায়েন্স বাদে দেখবেন বাকিরা মনোপলি, যেমন ধরুন আইওসি, বিপিসিএল, এইচপিসিএল। তো এরকম এরা যে সেক্টরেতে আছে সেই সেক্টরে এদের কিন্তু ডমিন্যান্ট পজিশন আছে বা মনোপলি আছে। তো এইটা একটা বড় অ্যাডভান্টেজ। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্রং ক্যাশ ফ্লো। সেটা স্বাভাবিক, কারণ এরা যেখানেতে বিজনেস করে সেখানেতে দেখা যায় অনেক ক্ষেত্রেই এরা অ্যাডভান্সে কাজ করে। তো অ্যাডভান্সে কাজ করলে তো স্ট্রং ক্যাশ ফ্লো হবে, ডেট লেভেলও কম থাকে। তারপরে দেখা যায় সেই কারণের জন্য এই কোম্পানিগুলো কি হয়, রেগুলার ডিভিডেন্ড পে করে। মানে যারা এদের শেয়ার হোল্ডার তাদেরকে তাদের যে প্রফিট, সেই প্রফিটের একটা অংশ কোয়ার্টারলি ডিভিডেন্ড পে করে। সেই কারণের জন্য কি হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ডেতে এই ডিভিডেন্ড থেকেও কিন্তু রেগুলার ইনকাম হতে থাকবে। আর যখনই এই মিউচুয়াল ফান্ডগুলোতে ডিভিডেন্ড আসবে তখন এই মিউচুয়াল ফান্ডের রিটার্নটাও বেশি হবে। তারপরে যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে লো কোরিলেশন উইথ আদার ইকুইটি ফান্ড। এইবার দেখুন যে অন্যান্য যেসব ইকুইটি ফান্ড আছে সেইগুলোর সাথে এই পিএসইউ ফান্ডের কিন্তু কোরিলেশনটা লো আছে। কারণ কি? নর্মাল যেসব ইকুইটি ফান্ডের অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো তো টোটাল যে মার্কেটের যে সেন্টিমেন্ট, সেই মার্কেটের সেন্টিমেন্টের উপর বেস করেই চলে। কিন্তু যখন যেগুলো গভর্নমেন্ট কোম্পানি, সেখানে কি হয় যে গভর্নমেন্টের কোনো একটা ডিসিশন টোটাল যে গভর্নমেন্ট সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে, সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক। তো সেক্ষেত্রে কি হবে যে একটুখানি আমার ডাইভার্সিফিকেশন হয়ে গেল, নর্মাল মার্কেটের থেকেও এইখানেতে কিন্তু একটু অন্য ধরনের কিছুও ঘটে যেতে পারে। গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্টের রেগুলেশন, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, সেইগুলো কিন্তু পুরো গভর্নমেন্ট কোম্পানির সেন্টিমেন্ট চেঞ্জ করে দিতে পারে, যেটা রিসেন্টলি হয়েছে। সেই কারণের জন্য দেখবেন যে সমস্ত পিএসইউ কোম্পানিগুলো সেগুলো কিন্তু সবেরই শেয়ার প্রাইস বেড়ে গেছে গত 1-2 বছরে। এর কারণটা কি? কারণ হচ্ছে বর্তমান যে সরকার তারা বলছিল কি যে মেক ইন ইন্ডিয়া, মানে সমস্ত কিছু ভারতে তৈরি করব আর সমস্ত ভারতেই প্রোডাকশন হবে। ডিফেন্স ফিফেন্সের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যুদ্ধ বিমান বা তার যেসব সাপোর্টিং যেসব যন্ত্রাংশ বলতে পারেন সেগুলো আগে বিদেশ থেকে আমদানি হতো। এবার যখন গভর্নমেন্ট এইটাতে ফোকাস করলো যে সব মেক ইন ইন্ডিয়া হবে, তাহলে কি হচ্ছে সমস্ত কিছু গভর্নমেন্ট তৈরি করবে। আর গভর্নমেন্টে কি হয়, তার বরাত বা তার যেগুলোকে টেন্ডার দেবে দেখবেন সেগুলো আর একটা অন্য গভর্নমেন্ট কোম্পানিকে দিয়ে দেয়। তো তাহলে কি হচ্ছে যে গভর্নমেন্টের যত কোম্পানিগুলো আছে সবারই দেখবেন মানে তাদের যে সেল বা তাদের অর্ডার বুক সেগুলো বেড়ে যাবে। তাহলে কি তাদের প্রফিট বাড়বে। আর সেই কারণের জন্যই দেখবেন যে গত 1-2 বছরে আপনার সমস্ত পিএসইউ কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু প্রচুর বেড়ে গেছে। এবং সেই কারণের জন্যই পিএসইউ ইকুইটি ফান্ড থেকে গত 1 বছর বা 2 বছরে বিরাট রিটার্ন এসছে। তো আপনি বুঝতেই পারলেন যেটা আমি আপনাকে বলছিলাম যে গভর্নমেন্টের পলিসি কিন্তু প্রচুর চেঞ্জ করে দিতে পারে এই ফান্ডের রিটার্নটা, বলতে পারেন সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক। এরপর 3 নম্বর যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে পোটেনশিয়াল ফর ভ্যালু আনলকিং। এটা খুব ইম্পর্টেন্ট যে গভর্নমেন্ট কোম্পানিগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যালু আছে, কিন্তু তবুও মার্কেট তাদেরকে ভ্যালু দেয় না। তার কারণ আছে। কারণ কি? মার্কেটের একটা ধারণা আছে গভর্নমেন্ট কোম্পানি মানে ইনএফিসিয়েন্ট কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি মানে এখানে ব্যুরোক্রেসি আছে, সহজে কোনো ডিসিশন নেওয়া যাবে না। গভর্নমেন্ট কোম্পানি মানে বুঝতে হবে এখানে বিভিন্ন ধরনের 2 নম্বরই থাকতে পারে। এগুলো ধারণা, অ্যাকচুয়ালি আছে এটা বলছি না, কিন্তু এরকম হতে পারে তো যে গভর্নমেন্টের এইসব প্রবলেমগুলো থাকে। আর সেই প্রবলেমগুলো থাকার জন্যই মানুষ গভর্নমেন্ট কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছে না। এইবার এইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে যদি কোনো গভর্নমেন্ট আসে বা সরকারে আসে, তারা যদি এই দিকটা নজর দেয় যে এই সব প্রবলেমগুলোর কথা বলছিলাম সেই প্রবলেমগুলো দূর করে দিলে তাহলে কিন্তু এই গভর্নমেন্ট কোম্পানিগুলোর কিন্তু বিরাট একটা ভ্যালু এসে যেতে পারে, এবং যেটাকে বলা হচ্ছে ভ্যালু আনলকিং। সেটা কিভাবে সম্ভব? ডিসইনভেস্টমেন্ট হতে পারে। গভর্নমেন্টের যে শেয়ার আছে সেই শেয়ার গভর্নমেন্ট কিছুটা মার্কেটে বিক্রি করে দিল। প্রাইভেটাইজেশন করতে পারে গভর্নমেন্ট, রিস্ট্রাকচারিং হতে পারে, মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন হতে পারে। মার্জার আর অ্যাকুইজিশন তো হয়েছে, যেমন ধরুন কতগুলো গভর্নমেন্ট ব্যাংক মিলিয়ে এখন একটা করে ব্যাংক হয়ে গেছে। আগে এলাহাবাদ ব্যাংক ছিল, এখন দেখবেন এলাহাবাদ ব্যাংক বলে কিছু নেই, এলাহাবাদ ব্যাংক আরও 2-1টা ব্যাংক মিলিয়ে ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। এসবিআইয়ের ক্ষেত্রেও এসবিআইয়ের অনেকগুলো সাবসিডিয়ারি ছিল, সেগুলো সব মিলে গিয়ে একটা ব্যাংক হয়ে গেছে। তো এইগুলো করে কি হচ্ছে, ব্যাংকের এফিসিয়েন্সি বাড়ানো যাবে। তো এইভাবে
এইটা যদি হয় তখন কিন্তু ভ্যালু আনলকিংয়ের সুযোগ আছে এবং সেই সুযোগটা হয়ে গেছে অলরেডি। আমি যদি আপনাকে বলি যে গত 2 বছর বা 1 বছরে যারা এইসব পিএসইউ ফান্ডে ইনভেস্ট করেছিলেন তারা বিরাট রিটার্ন পেয়ে গেছেন কিন্তু অলরেডি। এইবার এর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? দেখুন, অ্যাডভান্টেজ যেমন আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও তো আছে। যে অ্যাডভান্টেজগুলোর কথা বলছিলাম সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজে টার্ন নিয়ে নিতে পারে। প্রথম যেটা বলছিলাম যে গভর্নমেন্টের কন্ট্রোল আছে, গভর্নমেন্টের পলিসি সেটা যদি ফেভারেবল হয় তাহলে স্টকের শেয়ার প্রাইস বাড়িয়ে দিতে পারে। আবার উল্টোটাও তো হতে পারে যে গভর্নমেন্টের যে পলিসিটা নিল সেই পলিসিটা এই পিএসইউর জন্য নেগেটিভ হয়ে গেল, তাহলে কিন্তু এর শেয়ার প্রাইস কমে যাবে। তো এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কি আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে লো গ্রোথ অ্যান্ড ইনোভেশন। গভর্নমেন্ট কোম্পানির সেলসের ক্ষেত্রে কিন্তু গ্রোথ কম হতে পারে, ইনোভেশনও কম হতে পারে। কারণ এরকম বিশ্বাস হয় না যে গভর্নমেন্ট কোম্পানি চলছে যেভাবে চলছে, বেশি মানুষ ফোকাস করবে না, টার্গেট মার্কেট বেশি কিছু নেই, এরকম মনে হতে পারে বা এরকম অনেক ক্ষেত্রে হয়েও থাকে। তো ওই জন্য লো গ্রোথ হয়। ইনোভেশনও তাই, যেমন চলছে কেউ অত বেশি মাথা ঘামায় না, চলতে দাও, এরকম একটা মনোবৃত্তি থাকতে পারে। আর একটা সমস্যা কি, যে এখানেতে কম্পিটিশন এসে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। মানে অনেক সেক্টরেতে যেখানে গভর্নমেন্ট কোম্পানিগুলো একটা সময় মনোপলি ছিল, সেখানে যখনই প্রাইভেট সুযোগ দেওয়া হয়েছে না, তখন দেখা যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট কোম্পানিগুলো কিন্তু খুব সাফার করছে। যেমন ধরুন আপনাকে টেলিকমের এক্সাম্পল দিতে পারি। একটা সময় বিএসএনএল ছিল, তখন তাদের মনোপলি ছিল, কিন্তু যখনই সেখানে প্রাইভেট প্লেয়াররা ঢুকে গেছে, দেখবেন এখন বিএসএনএল কিন্তু আর আগের মতো পারফর্ম করতে পারছে না। তার কারণটা কি, এখানে প্রাইভেট প্লেয়ার যারা তারা কিন্তু মোর কম্পিটিটিভ, তাদের কাছে যে টেকনোলজি আছে সেই টেকনোলজি কিন্তু একদম অ্যাডভান্স। সেই পুরনো আউটডেটেড টেকনোলজি নিয়ে তখন কিন্তু আপনি এই প্রাইভেট প্লেয়ারদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না। তো এইটা একটা কিন্তু বড় থ্রেট হতে পারে। এইবার আসি এই যে পিএসইউ ইকুইটি ফান্ড এর ট্যাক্সেশনের ব্যাপারেতে। দেখুন, ট্যাক্সেশন ইকুইটি ফান্ডের যে ট্যাক্সেশনের রুল তার উপর বেস করেই হবে। এবার ইকুইটি ফান্ডের ট্যাক্সেশনের রুলটা কি? রুলটা বলছে এই বছর থেকে যেটা চালু হয়েছে নতুন রুল, সেটার কথাই বলবো, যে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে যে গেন হবে সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেন, মানে যেটা প্রফিট, আমি সেটার কথা বলছি। সেই প্রফিটটা যদি বছরে 1.25 লাখ পর্যন্ত হয়, তার জন্য আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। 1.25 লাখ পেরিয়ে গেলে এক্সেস যেটা হবে, মানে 1.25 লাখের যেটা বেশি থাকছে, সেই বেশি অ্যামাউন্টের উপরেতে আবার 12.5% ট্যাক্স দিতে হবে। মানে একটা বছর যদি আপনি 1,25,000 টাকার ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে লাভ করেন, আপনাকে কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই। কিন্তু ধরুন আপনার যদি লাভ 1.5 লাখ টাকা হয়ে যায়, তাহলে এই যে 25,000 এক্সট্রা হলো, 1,25,000-এর উপর যে 25,000 এক্সট্রা হলো, সেই 25,000-এর উপর 12.5% ক্যালকুলেশন করে যেটা আসছে সেইটা আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার প্রশ্ন আসে যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড কতগুলো নাম বলুন যেগুলো ভালো পারফর্ম করেছে। খুব বেশি নেই, আমি 3-4টে ফান্ডের নাম আপনাকে বলতে পারি। এই ফান্ডগুলোর নাম আপনাকে শো করছি, আপনি এইগুলো থেকে ইনভেস্ট করতে পারেন। সেগুলো কি কি? যেমন ধরুন আদিত্য বিড়লা সানলাইফ পিএসইউ ইকুইটি ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএসইউ ইকুইটি ফান্ড, ইনভেস্কো ইন্ডিয়া পিএসইউ ইকুইটি ফান্ড, আর একটা হচ্ছে এসবিআই পিএসইউ ইকুইটি ফান্ড। তো এই ফান্ডগুলো মোটামুটি ভালো পারফর্ম করেছে। গত 1 বছরে দেখুন এই ফান্ডগুলো কীরকম রিটার্ন দিয়েছে, 40%-এর উপরে রিটার্ন দিয়েছে। বুঝতেই পারছেন যে কীরকম রিটার্ন হচ্ছে, একদম স্ট্রেলার রিটার্ন বলা যেতে পারে। গত 3 বছরেও দেখুন 30%-এর উপরে, প্রায় 35% রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন যে গত 3 বছর বা গত 1 বছরে কিন্তু এই ফান্ডগুলো অলরেডি খুব ভালো রিটার্ন দিয়ে দিয়েছে। তো এই সময় যারা এখানেতে ইনভেস্ট করতে যাবেন তাদেরকে কিন্তু এক্সপেকটেশনটাও একটু কমাতে হবে, কারণ যেটা অলরেডি বেড়ে গেছে, এখন তো আপনি যদি কোনো ইনভেস্ট করতে যান তার মানে বুঝতে হবে যে আপনি অলরেডি হাই ভ্যালু মার্কেটেতে ইনভেস্ট করছেন। তো এই অবস্থা থেকে এর উপরেতে ইমিডিয়েট শর্ট টার্মেতে এর বেশি ভ্যালু বাড়া খুব সম্ভাবনা কম থাকবে। বরং যদি আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান তাহলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সেটা শুধু এই পিএসইউ ইকুইটি ফান্ড কেন, যে কোনো ধরনের ইকুইটি ফান্ডেতেই লম্বা সময়ের জন্য করলে কোনো সমস্যা নেই। যেহেতু থিমেটিক ফান্ড আমি বলেইছি যে এই ফান্ডগুলো কিছুটা সাইক্লিক্যাল হয়, মানে ধরুন একটা চক্রকারে হয়। এখন এই যে 3 বছর ভালো পারফর্ম দিয়েছে, আগামী 4-5 বছর হয়তো ভালো পারফর্ম করবে না, তারপরে আগামী আরও 5 বছর পরে আবার ভালো একটা টাইম আসবে। তো থিমেটিক ফান্ডে কিন্তু এরকম হয় যে একটা টাইম আসে, সেই টাইমেতে ভালো রিটার্ন দেয়। তো ভালো সময়টা পেরিয়ে গেছে, এবার এখন যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু একটু হাতে সময় নিয়ে করুন। অ্যাটলিস্ট 5-7 বছর কনসিস্টেন্টলি ধৈর্য ধরে ইনভেস্ট করলে কিন্তু আবার একটা ভালো সময় আসবে, তখন আপনাকে রিটার্নটা দিয়ে দেবে। এরপরে যে ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে পিএসইউরই ডেট ক্যাটাগরির ফান্ড, মানে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড। সেই ভিডিও নিয়ে আসবো এর পরের সপ্তাহেতে, অবশ্যই দেখবেন।